আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশ থেকে মুদ্রিত প্রথম টয়লেট পেপার ট্যাবলয়েড পেপার দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী আবার এই টেলিভিশনে একটি সাক্ষাৎকারের মাধ্যমে তার যে মিথ্যাচারের রেকর্ড রয়েছে সেটি আবার বাজালেন। ট্যাবলয়েড পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যিনি একজন সিনিয়র সাংবাদিক। আমি ব্যক্তিগতভাবে তাকে অনেকবার দেখেছি। যখন ইত্তেফাক অফিসে যেতাম সেই ৮০ দশকের শেষ ভাগে, জাহিদুজ্জামান ফারুক ভাই ছিলেন, সারোয়ার ভাই ছিলেন, তখন তিনি ইত্তেফাকে কাজ করতেন। তো তিনি পরবর্তীতে দেখলাম যে তিনি এই ট্যাবলয়েড পত্রিকাটি বের করলেন। তার আগে বাংলা বাজার পত্রিকার সম্পাদক ছিলেন এবং তিনি তার রাজনৈতিক অবস্থানটা বাই দিস টাইম খুব স্পষ্ট হয়ে গেছে। তিনি এই যে সাক্ষাৎকারটি দিয়েছেন, তিনি এর আগে রাষ্ট্রপতির একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনি একটি বই লিখবেন, সেই বইয়ের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য তিনি রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার নিয়েছিলেন এবং তখন আমরা জেনেছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি এবং রাষ্ট্রপতির কাছে তার কোনো পদত্যাগপত্র নেই। সেই সময় এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তো সেই বইটি তিনি লিখেছেন, হয়তো প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি। তো দ্য পোস্টে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। আমরা একটু দীর্ঘ, যেমন তিনি বলেছেন শেখ হাসিনা নাকি নিজের হাতে লিখে ৩ পৃষ্ঠার একটা পদত্যাগপত্র তার ভ্যানিটি ব্যাগে রেখেছিলেন এবং সেটি বিটিভির একজনের টাইপ করবার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি এই হাতে লেখা পদত্যাগপত্রটি টাইপও করাতে পারেনি, দিয়েও যেতে পারেনি। এখানে আমার প্রশ্ন যে গণভবনে এত স্টাফ থাকতে ৫ই অগস্ট বা ৪ই অগস্ট একজন বিটিভির লোক কেন শেখ হাসিনার পদত্যাগপত্র টাইপ করবে? বিটিভি তো আগুন লাগিয়ে ধ্বংসের মুখে, তখন কি অবস্থা বিটিভিতে? মানে যখন আপনি একটা মিথ্যে কথা বলেন তখন মানে কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যায়। শেখ হাসিনার একটা কল্পিত পদত্যাগপত্র তিনি পেয়েছেন, কিন্তু টাইপ করিয়েছেন আবার, মানে গল্পের গরু গাছে চড়িয়েছে। তিনি আরো অনেক ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি বলেছেন যে গত নির্বাচনে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে অংশগ্রহণের একটা সুযোগ দেওয়া ছিল, কিন্তু শেখ হাসিনার কারণে সেটা সম্ভব হয়নি। এই তথ্যটি তিনি কোথায় পেলেন? এক অংশ ঠিক আছে যে মাইনাস শেখ হাসিনার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করা হচ্ছে এবং রিফাইন্ড আওয়ামী লীগের অনেক কথা আমরা বাজারে শুনেছি, যদিও রিফাইন্ড আওয়ামী লীগ কারা করবে সেটি যে নামগুলো আমরা বাজারে শুনেছি, স্পিকার শিরিন চৌধুরী কিংবা সাবের হোসেন চৌধুরী কিংবা নারায়ণগঞ্জের মেয়র আইবি আপা, আবার উনি আবার দেখলাম ববির নামও বললো, এরা কিন্তু কেউ রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য কখনোই ভাবেনি বা কখনোই কোনো উদ্যোগের সাথে জড়িত ছিল না। এদের কারো কারোর সাথে আমার সরাসরি বা পরোক্ষভাবে যোগাযোগ আছে। সুতরাং এই যে মতিউর রহমান সাহেব বললেন যে চক্রান্তটা হয়েছিল যে শেখ হাসিনাকে হত্যা করা হবে, যখন তিনি বেঁচে গেছেন তখন মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগকে এনে রাজনীতি করতে দেওয়া হবে, তো মাইনাস শেখ হাসিনা এই সিদ্ধান্তটা কে নেবে? এটা মতিউর রহমান চৌধুরী নেবে? এটা ডিপ স্টেট নেবে? না এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত? তারেক রহমানকে বাদ দিয়ে যখন 2014 সালে আমেরিকা বলেছিল বিএনপিকে ইলেকশনে আসতে, তখন কি মতিউর রহমান চৌধুরীর কোনো আওয়াজ আপনারা পেয়েছিলেন? বারবার এই যে দুর্নীতিবাজ, তার হাওয়া ভবনের কেলেঙ্কারি, তারেক রহমানের অতীত তো ভীষণ কলঙ্কময়। সেই বিষয়ে আমাদের মতিউর রহমান সাহেবের কোনো কথা শোনেন? তিনি এখন মানে শেখ হাসিনাকে তার কথা মতো বা তাদের যেসব গডফাদার আছে যাদের ডলারকে এই কাজগুলো এই কথাগুলো বলেন, তাদের কথা মতো শেখ হাসিনাকে বাদ দিতে হবে। শেখ হাসিনা থাকবেন কি থাকবেন না এটা তো পার্টি ডিসিশন নেবে। মানে এমন ভাব যে শেখ হাসিনা জোর করে এই ক্ষমতা আটকায় রাখছে। শেখ হাসিনাকে সরাতে পারলেই তো আওয়ামী লীগকে দুর্বল করা যায়। এই পুরনো খেলাটা কি আমরা আগে দেখি নাই? 75-এর পর থেকে এই খেলা আমরা বহুবার দেখেছি যে আওয়ামী লীগকে দুর্বল করা যায়, কত কত এই ফোন দিয়ে এরা বের করতে পারে। আবার বলছেন যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে আসতো তাহলে জামাতের এত উত্থান হতো না।
ইউনূস আমলে জামাতের যে দৌরাত্ম্য, যে উত্থান দেখেছি, তার বিপক্ষে কখনো কথা বলতে শুনেছি আমরা এই সাংবাদিক মতিউর রহমান সাহেবকে? জামাতের উত্থান সবাই দেখেছে। এখন উনি আওয়ামী লীগ ইলেকশন করলে জামাতের এই উত্থান হতো না। আচ্ছা, এই যে জামাত নিয়ে উনি কথা বলেন, ওনার আপন শ্বশুরই তো জামাতের নেতা। কখনো বলেছে, জাতির সামনে বলেছে যে ওনার শ্বশুর জামাতের নেতা? উনি তো নিজেই জামাত পরিবারের লোক। উনি যে কথাগুলো বলেন, এই যে আওয়ামী বিরোধী, উনি তো ভীষণ মৌলবাদী রাজনীতির পক্ষে কথা বলেন। বিএনপি জামাত যে ধারাটা রয়েছে, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, জঙ্গিবাদী একটা ধারা, সেই ধারার লোক উনি সুশীল সেজে আওয়ামী লীগের কথা বলতে এসেছেন। এখন কথা হলো যে এই সময়ে কেন তিনি এই কথাগুলো বলছেন? কারণ এখন একটা রাজনীতির যে জিও পলিটিক্যাল সিচুয়েশনের প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসন্ন। তো শেষ চেষ্টা হিসেবে তিনি বিশেষ করে আওয়ামী সমর্থকদের একটা কনফিউজ অবস্থার মধ্যে যাতে ঢোকানো যায়, সুশীল সেজে এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে যে ভীষণ আওয়ামী দরদি। এইসব লোক বাংলাদেশের জন্য ভীষণ ক্ষতিকর। এই মতিউর রহমান চৌধুরী কি সুন্দর মিষ্টি করে মিথ্যা কথা বলে, কিন্তু তাদের কথা বিশ্লেষণ করলে দেখবেন যে তাদের কথার মধ্যেই তারা যে মিথ্যা কথা বলছে, এটা তাদের কথা বিশ্লেষণ করলে ধরা পড়ে। আপনি তো জামাতের জামাই, জামাত নিয়ে আপনি জামাত, আর আবার বলছে যে কোন জরিপে নাকি আওয়ামী লীগ 30টা সিট পাইতো। আওয়ামী লীগ যদি 30টা সিটই পাইতো, শেখ হাসিনার যদি এত খারাপই অবস্থা, তাহলে এত ভয় কেন? আওয়ামী লীগ ইলেকশন করতে দিতেন, শেখ হাসিনার নেতৃত্বেই দিতেন, বা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিত তারা শেখ হাসিনার নেতৃত্বে ইলেকশন করবে কি করবে না। পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে বলছে যে তাকে বাদ রেখে ইলেকশন করতে। এই তথ্য আপনি কোথায় পেলেন? এই তথ্য তো ভারতও জানে না, অথচ আপনি ভারতের নামে চালায় দিলেন। মানে এমন এমন কথা বলেন যেগুলো প্রমাণ দেওয়ার প্রয়োজন হয় না বা প্রমাণ করার সুযোগ থাকে না। তো এই মতিউর রহমান চৌধুরীর ব্যাপারে সতর্ক করে দিচ্ছি। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের একটু আপডেট দেই। আমাদের ডোনাল্ড ট্রাম্প ভীষণ বিরক্ত, এবং বিরক্ত হয়ে তিনি মোটামুটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। চিড়িয়াখানায় তিনি খাওয়া দাওয়া করছেন না। এখন দর্শনার্থীদের ভিড় থেকে তাকে রক্ষা করার জন্য তাকে একটু আড়ালে রাখা হয়েছে। তাকে দেখা যায়, কিন্তু আগের মতো একেবারে পুরোটা খোলামেলা দেখা যাওয়া, খোঁচাখুচি করা, সেই সুযোগগুলো রহিত করা হয়েছে। এবং তার এই ভালো মন্দ নিয়ে ভাবতে ভাবতে আমাদের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের অবস্থা খুবই খারাপ। তিনি নাকি 2 রাত নির্ঘুম কাটিয়েছেন এই ডোনাল্ড ট্রাম্পের চিন্তা করে। ঢাকা মিরপুরের ডোনাল্ড ট্রাম্প যখন বিরক্ত, খাবার খাওয়া ছাড়ছে, মানে খাচ্ছেন না এবং নানা রকমের সমস্যার মধ্যে আছেন, তখন মূল ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে তিনিও ভীষণ বিপদের মধ্যে আছেন। তিনি এখন বলছেন যে ইরাক যুদ্ধে যাওয়া ঠিক হয়নি, ইরান আক্রমণ করা ঠিক হয়নি, এই ধরনের নানান অসংলগ্ন কথা বলছেন। আর এর মধ্যে হঠাৎ করে খবর পেলাম যে বিএনপির একজন মন্ত্রী দীপেন চাকমা স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। কিন্তু মাত্র 62-63 বছর বয়স এই রাঙামাটির এই সাংসদ, তাকে যারা চেনেন, দেখেন, বা তিনি এর আগে যখন সম্বর্ধনা নিতে গেছেন এমপি নির্বাচিত হয়ে, কখনোই তার কোনো অসুখের কথা আমরা শুনিনি, বা এখনো তার গুরুতর এমন কোনো অসুখের কথা আমরা জানি না যে কারণে মন্ত্রিত্ব তাকে ত্যাগ করতে হয়েছে। আসলে কেন তিনি মন্ত্রিত্ব ত্যাগ করেছেন, এটি নিয়ে আমি আগামীকাল একটি পূর্ণাঙ্গ পর্ব করব বলে আশা করি। আপনি শুধু একটা লিঙ্ক দেই, আপনাদের মনে আছে যারা আমার শোগুলো নিয়মিত দেখেন, কক্সবাজারের পেকুয়া বাজারে আমি একজনের কথা বলতাম, মোস্তফা মাঝি, যার একটি বহুতল ভবন একটা রেস্টুরেন্ট ছিল 19 তলা, যার নিচের তলা একটা পানশালা ছিল, যেটি যেখানে বিদেশিরা পান করতে আসতেন। পরবর্তীতে ওই হোটেলটা কমপ্লিট হয় নাই। পরবর্তীতে একদিন ভোরবেলায় দেখা গেল যে মোস্তফা মাঝি মৃত, তার লাশ পড়ে আছে বাড়িতে। তো তার মৃত্যু রহস্য নিয়ে কিন্তু অনেক ভেতরে ভেতরে তদন্ত হয়েছে। এই মোস্তফা মাঝির সাথে এই দীপেন চাকমার কি কোনো সম্পর্ক ছিল কিনা, এইসব বিষয় নিয়েই আমি আজকের তথ্য এবং উপাত্ত সংগ্রহ করছি। আশা করি কাল বিস্তারিত কথা হবে। আসসালামু আলাইকুম। প্রশ্নটা এমনি এমনি আমার মনে ওঠেনি, মনে ওঠার বেশ কিছু কারণ আছে। চট্টগ্রামে
আওয়ামী লীগ ছাত্রলীগ যেভাবে ঝটিকা মিছিল শুরু করেছে, তাতে করে এমনকি যে দেশের দ্বিতীয় বৃহত্তম নগর চট্টগ্রাম দিয়ে তারা তাদের কোনো মিশন শুরু করতে চায়, বা সেখান থেকে তাদের কোনো নবযাত্রা সিগন্যাল দিতে চায়, অথবা চট্টগ্রামে আওয়ামী লীগ ছাত্রলীগ এখন তুলনামূলক দেশে অন্য জায়গা থেকে সুবিধাজনক অবস্থানে আছে, অথবা চট্টগ্রামে চ্যালেঞ্জ জানানোর মতন আওয়ামী লীগ ছাত্রলীগের শক্তি অবশিষ্ট রয়েছে বললে ভুল হবে, যে শক্তি এমন পর্যায়ে রয়েছে যেটা ইউনূস আমলে শেষ করার জন্য সর্বাত্মক শক্তি নিয়োগ করার পরেও শেষ করা যায়নি। আর নাহলে দেখেন, এই চট্টগ্রামে একদিনে 3 জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে। আবার লাগাতার 1 দিন 2 দিন 4 দিন পর পর বা মাসে 2 4 5 বার কোথাও না কোথাও আওয়ামী লীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল হচ্ছে, এবং মিছিলগুলোর মধ্যে নানান সময় নানান বৈচিত্র্য হচ্ছে। বৈচিত্র্য কখনো পুলিশের সামনে দিয়ে হচ্ছে, কখনো মশাল মিছিল হচ্ছে, কখনো বা তারা লাল টুপি পরে মিছিল করছে, কখনো বা লাল কাপড় পরে করছে, কখনো বা কাফনের কাপড় পরে করছে। কোথাও এমনও দেখা গেছে বাংলাদেশে যে বাবা হয়তো বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে, ছেলে করছে কাফনের কাপড় নিয়ে মিছিল। চট্টগ্রামের ঈদের পর একটা মিছিল সব বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা এবং মিডিয়াতে খুব গুরুত্বের সঙ্গে প্রচার পেয়েছে, এবং সবাই এটার উপস্থিতির কারণে তার মতো করে হেডলাইন করেছে। চট্টগ্রামে খবরটা দেখেন আপনারা, যে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। কিরকম হয়েছে? চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ভিডিও আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সকালে সংগঠনের ওমরগনি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা মিছিলটি করেছে। একটা কলেজ শাখার 100-র উপরে নেতাকর্মী চট্টগ্রামে, এরকম একটা বিরূপ পরিবেশ যেখানে হায়নার মতন এনসিপি বা তথাকথিত জুলাই যোদ্ধারা ছাত্রলীগ আওয়ামী লীগ পাইলে একদম ঝাঁপিয়ে ধরে। পুলিশ প্রশাসন তো আছেই, বিএনপির অবস্থান আছে, জামাতের অবস্থান আছে, তখন শুধুমাত্র একটা কলেজের শতাধিক নেতাকর্মী মিছিল করছে, নিশ্চয়ই সিগনিফিকেন্ট। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নগরের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অপর পাশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জিইসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তারা জয় বাংলা, শেখ হাসিনা আসবে সহ নানান স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল এমইএস কলেজ ছাত্রলীগ। মিছিলটি 2 নম্বর গেটের আশপাশ থেকে শুরু হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। জানতে চাইলে পাঁচতাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদুল ইসলাম তিনি বলছেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি, তবে ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। হয় কি, শিলপাটায় পেশাপেশি মরিচের কাজ সারা। এদিকে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি, এই তারা এবং তাদের এনটি আওয়ামী লীগ যুদ্ধটা কিন্তু মূলত তাদের মধ্যে, কিন্তু মাঝখান দিয়ে পুলিশের উপর দিয়ে তোফানটা ওঠে। কোনো এলাকায় মিছিল হইলে পরে ইউনূস আমলে দেখা গেছে সেই এলাকার ওসির চাকরি যায় যায় অবস্থা, আনালে বদলি হয়েছে। এবং এখন যত সব জায়গায় মিছিল হয়, মিছিলটা এরা ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকজনও এখন ইঁদুর বেড়াল খেলাটা খুব ভালো শিখে ফেলেছে বোধহয় আগে থেকে। ফলে পুলিশের সামনে হয় না, এবং পুলিশের ওসি সাহেবদের এই বক্তব্য, আমি যদি এই বক্তব্যটা গুগলে আপনি সার্চ দেন, এই যে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম যেটা বলছেন, অন্তত গত 3 মাসের মধ্যে, মানে বিএনপি গভর্নমেন্টের গত 3 মাসে 20-30 জন ওসির বক্তব্য পাবেন। ওনারা ঠিক একই কথা বলছেন যে আমরা গিয়ে কাউরে পাইনি, তদন্ত চলছে, মিছিলকারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, মানে বোঝাই যায় যে সন্ত্রাস দমন আইনে মামলা হবে। আছে এদিকে আজ সকাল 8টার দিকে আনোয়ারা উপজেলার বিএবি সড়কের চাতুরী চৌমুহনী এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই মিছিলের 1 মিনিট 30 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। আমি আবারও তাই বলছি যে চট্টগ্রামে এই নাড়াচাড়া আওয়ামী লীগের নিশ্চয়ই এর ভেতরে কোনো না কোনো একটা হিসাব আছে। আজকে রাত পোহালে কালকে জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচন, অ্যান্তনিও গুতেরেসের জায়গায় কে বসবেন? বাংলাদেশের প্রতিনিধি নাকি সাইপ্রাসের প্রতিনিধি? এ নিয়ে ভোটাভুটি।
আজকে আমাদের যখন মাঝরাত হবে, ভোর রাত, তখন এই ভোটাভুটি ওয়াশিংটন ডিসিতে এই ভোটাভুটি হবে। এখন এই ভোটাভুটিতে মানে এ করার জন্য, লড়াই করার জন্য বাংলাদেশে খলিলুর রহমান দারুণ দৌড়দৌড়ি করছেন, কিন্তু তার ভাগ্যে কি শেষ পর্যন্ত শিখে ছিড়বে? কারণ বাংলাদেশের পাশে কটা দেশ আছে আর ভারতের পাশে কটা দেশ আছে একবার দেখে নি। কারণ সাইপ্রাস হচ্ছে ভারতের বন্ধু, সাইপ্রাস আর আর্মেনিয়া, এই দুটো। আজারবাইজানের সঙ্গে এদের শত্রুতা, আমি ইতিহাসটা বলে দিই। আজারবাইজানের সঙ্গে এদের শত্রুতা, আজারবাইজান আবার তার্কির বন্ধু, যার জন্য ভারত সাইপ্রাসকে এবং আর্মেনিয়াকে প্রচুর S-400 দিয়ে রেখে দিয়েছে এবং প্রচুর অগ্নি মিসাইল দিয়ে রেখে দিয়েছে। শক্তি, অগ্নি, প্রেক্ষণ, নানান রকম পাল্লার মিসাইল দিয়ে রেখে দিয়েছে। এই যে সুদূর সাইপ্রাসে গিয়ে প্রায় 1 সপ্তাহ এত ব্যস্ত মানুষ কাটিয়ে দিলেন, এর মধ্যে তিনি কি কি করেছেন আগে সেটা দেখে নিন। ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত বিদেশ মন্ত্রীর সঙ্গে উনি ওখানে বৈঠক করেছেন, আপনারাও জানেন। আসলে গুটি চালাচালি হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন তো মাদার অফ অল ট্রেড বলেই দিয়েছে, কিছু বাকি নেই, সব কিছু ভারতবর্ষের থেকে ওরা নেবে এবং ভারতবর্ষকে সমস্ত টেকনোলজি ওরা দেবে, ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে। এদিকে আছে ব্রিটেন ভারতের পক্ষে, এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো, সে পাপুয়া গিনি থেকে ব্রাজিল পর্যন্ত ধরুন, সব ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি ঘুরেছেন এবং এই কদিনের মধ্যে ছোট ছোট ট্যুর করে জয়শঙ্করজি ঘুরে কথাবার্তা বলে এসছেন এই সাধারণ পরিষদের নির্বাচন নিয়ে। এদিকে আপনি 6টা OIC কান্ট্রি দেখুন, তার মধ্যে দুবাই, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, এই 3টেই কিন্তু ভারতের পক্ষে। রইল গিয়ে বাহারিন টাহারিন যেগুলো রইল, সুদান ফুদান, এই সমস্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে কিছু মুসলিম কান্ট্রি, সেগুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে। ফলে ভোটাভুটি যখন হবে, জয়শঙ্করজি যা গুটি সাজিয়েছেন, আজকে উনি রাত্রিবেলায়, কালকে রাত্রিবেলায় উনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন, আজকে ভোরবেলা পৌঁছেও গিয়েছেন। ভোটাভুটি যখন হবে তখন কিন্তু বাংলাদেশে খলিলুর রহমানের জেতার সম্ভাবনা বেশ কঠিন। জিতবেন না এমন কথা কিন্তু আমি বলবো না, কারণ ভোটাভুটিতে সেই দিকে নানান অঙ্ক কাজ করে। বিশেষ করে আন্তর্জাতিক কূটনীতিতে প্রতি মুহূর্তে সংজ্ঞা চেঞ্জ হয়, সম্পর্ক চেঞ্জ হয়। ফলে শেষ মুহূর্তে কি হবে তা বলা যদিও মুশকিল, কিন্তু ভারতের পক্ষে কিন্তু পাল্লা ভারী। আর ভারত চাইছে কেন সাইপ্রাসকে, যাতে বাংলাদেশকে বাগে আনা যায়। কারণ বাংলাদেশকে এমনি ভারত এখন আর সহ্য করতে পারে না, মানে সোজা কথায় সহ্যই করতে পারে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলাদেশের নাম নেন না পাকিস্তানের মতো, বলেন পড়শি দেশ, পাকিস্তানের মতো বলে পড়শি দেশ। মানে এতটাই খেপিয়ে দিয়েছেন এই ইউনূস এবং তারেক রহমানের সরকার। তো যাই হোক, এই ভোটাভুটি যদি হয়, যদি বাংলাদেশ হারে, তাহলে বাংলাদেশের কিন্তু মুখ পুড়বে, খলিলুরের মুখ পুড়বে এবং বাংলাদেশেরও মুখ পুড়বে। সেক্ষেত্রে সাইপ্রাস যদি জয়ী হয়, সাইপ্রাসের যদি প্রতিনিধি জয়ী হয়, তাহলে ভারতবর্ষের খুঁটি আরো জোরালো হবে। বাকি রইল আমাদের আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এখন যা অবস্থা, তিনি কোন দিকে যাবেন, তিনি সকালে এক কথা বলেন, বিকেলে এক কথা বলেন। আমি এক সময় বলেছিলাম তার স্মৃতি ধ্বংস হয়েছে, তিনি এখন আর কিছু মনে রাখতে পারেন না।
আমাদের খবরের কাগজে আজকে একটা রিপোর্ট বেরিয়েছে, কারণ এর দ্বিতীয় ভাগে আমি আসবো একটা প্রশ্ন নিয়ে, যেটা বাংলাদেশ সম্পর্কিত, বাংলাদেশের মানুষই উত্তর দেবেন যদি উত্তর তাদের জানা থাকে। আমি সেটাই আসছি এর পরেরটায়। আমাদের কাগজে একটা রিপোর্ট বেরিয়েছে, রিপোর্টটা হচ্ছে এলভিসের থেকেও বেশি জনপ্রিয় আমি, ডোনাল্ড ট্রাম্প বলছেন। ওনার যে মাথা খারাপ হয়ে গেছে তা তো আর মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারে না, তাই ঘুরিয়ে লিখেছে। কি লিখেছে? রক গানের রাজার থেকেও তার জনপ্রিয়তা অনেক বেশি দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু যে আস্ফালন শুনি অনেকেরই প্রশ্ন, ৮০ ছুঁই আমেরিকান প্রেসিডেন্ট কি সত্যিই আক্রান্ত হয়েছেন বার্ধক্যজনিত স্মৃতিভংসতায়? যেটা আমি বারবার উল্লেখ করি যে ওনার স্মৃতিভংস হয়েছে। উনি রাত্রিরে কি বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে তার মনে থাকে না, তিনি একটা করে টুইট করে দেন। সেটাই প্রশ্ন উঠেছে। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ফ্রিডম 250 কনসার্ট সিরিজ থেকে কয়েকজন শিল্পী সরে দাঁড়িয়েছেন। তারা জানিয়েছেন এই অনুষ্ঠানটি যে বিশেষ দলে মানে ব্র্যাকেট রিপাবলিকান পার্টির ছত্রছায়ায় তারা প্রথমে জানতে পারেননি, তাই তাদের এই সিদ্ধান্ত। এই কথা শুনে ক্ষেপে গিয়ে তাদেরকে তৃতীয় শ্রেণীর শিল্পী বলে কটাক্ষ করেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার প্রয়োজনের শিল্পীর জায়গায় তিনি নিজেই নেমে পড়তে পারেন, কারণ তিনি একজন তারকা। তিনি রক তারকার এলভিস প্রেসলির সোনালী সময়ের জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবেন।